নারী শিশু নির্যাতন দমন আইনের 18 ধারা মোতাবেক তদন্তের বিষয়ে আমরা আলোচনা করেছি। আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 19 ধারা, 20 ধারা এবং 21 ধারা। 19 ধারার মধ্যে যে কথাটা বলা আছে, নারী শিশু নির্যাতন দমন আইনের 19 ধারার মধ্যে বলা আছে যে এই আইনের অধীন সকল অপরাধ হবে আমলযোগ্য অপরাধ এবং জামিনের অযোগ্য অপরাধ। আর মূল আসামি মূল অভিযুক্ত থাকবে, তার জামিন দেওয়া যাবে না যদি না বাদীর সাথে তার একটা শুনানি হয়। দুই পক্ষের মধ্যে শুনানি হবে, জামিনের একটা শুনানি হবে। সেই শুনানি না করে এমনিতে তাকে জামিন দেওয়া যাবে না, এক। আর 2 নম্বর হইতেছে যার বিরুদ্ধে মূল অভিযোগ যার বিরুদ্ধে, তাকে যদি জামিনে মুক্তি দেওয়া হয়, মানে তার অভিযোগের সাথে জড়িত থাকার বিষয়টা যদি আদালতের কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয়, তাহলে ট্রাইব্যুনাল তার জামিন দেবেন না। এই কথাটা বলা আছে নারী শিশু নির্যাতন দমন আইনের 19 ধারার মধ্যে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যদি অপরাধী ব্যক্তি নারী অথবা শিশু হয় অথবা অসুস্থ হয়, তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়াটা যদি মামলার তদন্তে অথবা বিচারে বিঘ্নিত না করে তাহলে তাকে জামিন দেওয়া যাবে। আর হচ্ছে যদি যারা মূল আসামি নয় কিন্তু সহযোগী আসামি যারা, তাদের জন্য জামিন দেওয়া যেতে পারে। যদি তাদের জামিন দেওয়াটা মামলার তদন্তের জন্য অথবা বিচারের জন্য সমস্যার কারণ না হয়, তাহলে জামিন দেওয়া যাবে। এটা হচ্ছে 19 ধারা। আর 20 ধারা হচ্ছে এই মামলার বিচার পদ্ধতি। নারী শিশু নির্যাতন দমন আইনের যে মামলা, এই মামলার বিচার হবে হচ্ছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। আর এই মামলার বিচারের যেদিন শুনানি শুরু হবে সেদিন থেকে একবারে পর্যায়ক্রমে শুনানি চলতে থাকবে। কর্মদিবসগুলোর মধ্যে শুনানি চলতে থাকবে, একটানা চলতে থাকবে। আর হচ্ছে 180 দিনের মধ্যে এই মামলার কি করতে হবে, শুনানি শেষ করতে হবে। অর্থাৎ বিচারের যে প্রাথমিক কার্যগুলো আছে 180 কার্য দিবসের মধ্যে সমাপ্ত করতে হবে। আর যদি 180 কার্য দিবসের মধ্যে মামলার হচ্ছে শুনানি বিচার সম্পন্ন না হয়, তাহলে যদি আসামিকে জামিন দেওয়া না থাকে, তাহলে আসামিকে জামিনে মুক্তি দেওয়া যাবে। এই কথাটা বলা আছে নারী শিশু নির্যাতন দমন আইনের 20-4 ধারার মধ্যে। আর বিচারক যদি বদলি হয়ে যায়, তাহলে নতুন যিনি বিচারক আসবেন, তিনি এই মামলার হচ্ছে যেখান থেকে পূর্ববর্তী বিচারক বিচার কার্য সমাপ্ত করে গেছেন, তার পরবর্তী কার্যক্রম সে সংগ্রহ করতে পারবেন। আর নতুবা সেটা করতে পারবেন যদি মনে করেন যে ন্যায় বিচারের জন্য পূর্ববর্তী কোনো সাক্ষীটা পুনরায় নেওয়ার প্রয়োজন হয়, তাহলে তিনি সাক্ষী নিতে পারবেন। এই বিষয়টা বলা আছে। আর হচ্ছে যদি নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ধারার অনুযায়ী অপরাধের বিচারের ক্ষেত্রে যদি কোনো পক্ষর আবেদন করে অথবা আদালত যদি মনে করে, তাহলে এই ক্যামেরা ট্রায়ালে বিচারের করতে পারবেন আর কি। এই কথাটা বলা আছে রুদ্ধদ্বার কক্ষে ক্যামেরা ইন ট্রায়াল অনুষ্ঠিত করতে পারবে। আর নারী শিশু নির্যাতন দমন আইনের যে বিশেষ করে যদি অপরাধী হয় এবং সাক্ষী যদি শিশু হয়, তাহলে তাদের জন্য শিশু আইনের বিধানাবলী প্রযোজ্য হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে কি যে নারী শিশু নির্যাতন দমন আইনের কোনো নারী অথবা শিশুকে যদি হেফাজতের আদেশ দেওয়া হয় আদালত, তাহলে কি করে ট্রাইব্যুনাল ওই নারী বা শিশুর সঙ্গে কথা বলে তাদের জন্য যেটা কমফর্ট হবে, তাদের জন্য যতটুকু তাদের কল্যাণ এবং তাদের স্বার্থ রক্ষার জন্য তাদের মতামত গ্রহণ করা হবে। এই বিষয়টা বলা আছে নারী শিশু নির্যাতন দমন আইনের 20-8 ধারায়। তো মূলত
19 ধারায় জামিনের বিষয়ে কথা বলা আছে, আর 20 ধারায় আছে বিচারের বিষয়। যদিও এটা আদালতের বিষয়, তোমাদের সংক্ষেপে এতটুকু জানতে হবে যে এই মামলার বিচার কার্যক্রম যখন শুরু হবে ট্রাইব্যুনালে, একটানা সকল কার্য দিবসে এই বিচার কার্যক্রম চলবে, এই জিনিসটা মনে রাখতে হবে। আর হচ্ছে 180 কার্য দিবসের মধ্যে যদি মামলার বিচার কার্যক্রম শেষ না হয়, তাহলে যদি আসামিকে জামিন না দেওয়া হয়, তাহলে ট্রাইব্যুনাল আসামিকে জামিন দিতে পারবেন। আর যদি জামিন না দেয়, তাহলে কেন জামিন দেবেন এই কারণটা সে লিখিতভাবে জানাবেন আর কি। আর হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার। যদি ট্রাইব্যুনাল এই যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করে যে কোনো ব্যক্তি গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক রহিয়াছে, তখন ওই ব্যক্তিকে আদালতে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য জাতীয় দুইটি পত্রিকায় প্রজ্ঞাপন দেবেন, এবং এই প্রজ্ঞাপনের সময় থেকে 30 দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন। এর সময়ের মধ্যে যদি সে হাজির না হয়, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে। আর যদি আসামি পূর্বে ধরা পড়ে থাকে অথবা ট্রাইব্যুনাল থেকে জামিন নিয়ে থাকে, জামিন নেওয়ার পরে আবার পলাতক হয়, তখন সেক্ষেত্রে আর নতুন করে ট্রাইব্যুনাল মানে ওই 21-এর 1 ধারা অনুযায়ী যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো করার প্রয়োজন নেই। এমনিতে কারণ লিপিবদ্ধ করিয়া আর বিচার কার্যক্রম তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করবে। আর 22 ধারাতে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে জবানবন্দি। যদি কোনো অপরাধী অপরাধ করে এবং সেই সময় পুলিশ তদন্ত করার সময় যদি মনে করেন যে ন্যায় বিচারের সাথে এই ঘটনা সম্পর্কে অবগত কোনো ব্যক্তির জবানবন্দি রেকর্ড করা প্রয়োজন, তাহলে তিনি লিখিতভাবে ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন, এবং সেই ম্যাজিস্ট্রেট হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবং ওই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তখন ওই ঘটনার চাক্ষুষ সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করবেন। এবং এই লিপিবদ্ধ করার পরে যে প্রতিবেদনটা থাকবে, সেই প্রতিবেদনটা তদন্ত প্রতিবেদনের সাথে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আর যে ভিকটিম হতে পারে অথবা চাক্ষুষ সাক্ষী হতে পারে, যার এই জবানবন্দি নেওয়া হলো, পরবর্তীতে মামলার বিচার চলার সময় যদি উক্ত ব্যক্তিকে খুঁজে না পাওয়া যায় অথবা অসুস্থ হয় অথবা সাক্ষ্য প্রদানের জন্য তার কি হয় মানে অযোগ্য হয়, তাহলে পূর্বের যে বিচার জবানবন্দি তিনি দিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের কাছে, সেই জবানবন্দিটাই তার সাক্ষী হিসেবে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। তবে এক্ষেত্রে শুধুমাত্র তার পূর্বের দেওয়া জবানবন্দির উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। তো আমরা যে জিনিসটা জানলাম, নারী শিশু নির্যাতন দমন আইনের 17 ধারায় মিথ্যা মামলার বিষয়ে বলা আছে যে মিথ্যা মামলা করলে মিথ্যা মামলার জন্য শাস্তির ব্যবস্থা আছে। সর্বোচ্চ শাস্তি হতে পারে 7 বছর পর্যন্ত। 18 ধারায় মামলার তদন্ত করার সময় হাতে নাতে ধৃত আসামির জন্য 15 কার্য দিবস, এবং যদি আসামি পলাতক থাকে তাহলে ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়ার পর এবং মামলার তদন্ত কার্যক্রম যখন আয়ু শুরু করবেন আর কি, প্রথম আয়ু, তার জন্য 60 কার্য দিবস। আর যদি এই নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সমাপ্ত না হয়, তাহলে লিখিতভাবে ট্রাইব্যুনাল অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবগত করতে হবে। করার পর 30 কার্য দিবসের মধ্যে মামলা তদন্ত সম্পন্ন করতে হবে। এই 30 কার্য দিবসের মধ্যে যদি মামলার তদন্ত সমাপ্ত না হয়, না হওয়ার 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ ওই যে 30 কার্য দিবসের সমাপ্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে লিখিতভাবে এটা আবার জানাতে হবে। এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল অথবা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নতুন করে আয়ু নিয়োগ করতে পারবে, যে জিনিসটা 18 ধারাতে বলা আছে। এবং 18 ধারাতে এটাও বলা আছে, যদি তদন্তকারী অফিসারের গাফিলতির কারণে তদন্ত সমাপ্ত না হয়, তাহলে তার বিরুদ্ধে সরকারি চাকুরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আরেকটা জিনিস বলা আছে 18 ধারাতে, যদি তদন্ত শেষে যদি এমন মনে হয় যে ট্রাইব্যুনালের কাছে যদি মনে হয় কোনো সাক্ষীকে
কোনো আসামিকে সাক্ষী ন্যায় বিচারের জন্য সাক্ষী হিসেবে গ্রহণ করার সাক্ষী হিসেবে নিলে মামলাটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, তখন আসামিকে সাক্ষী হিসেবে গ্রহণের নির্দেশ দিতে পারবেন। এটাও 18 ধারাতে বলা আছে। আর 18 ধারার মধ্যে আরও বলা আছে যে যদি তদন্তকারী অফিসারের গাফিলতি থাকে অথবা ইচ্ছাকৃতভাবে কোনো আসামিকে সে বাঁচানোর জন্য সাক্ষী হিসেবে দেখায় এবং কোনো আলামত সে জব্দ না করে অথবা গড়িমসি করে এই আলামত জব্দ না করেন, গুরুত্বপূর্ণ আলামত বিনষ্ট করার মতো তথ্য পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলা আছে। এটা হচ্ছে 18 ধারা। 19 ধারা হচ্ছে যে নারী শিশু নির্যাতন দমন আইনের সকল অপরাধগুলো আমলযোগ্য অপরাধ এবং জামিনের অযোগ্য অপরাধ। তবে জামিন দেওয়া যাবে বিশেষ করে মূল আসামিকে জামিন দিতে গেলে উভয় পক্ষের, বিশেষ করে বাদী এবং বাদীর সাথে তার একটা শুনানি হবে, সেই শুনানির উপর ভিত্তি করে তাকে জামিন দেওয়া যেতে পারে। আর তার বাদীর সাথে শুনানি না করে জামিন দেওয়া যাবে না আর কি। 19 ধারার মধ্যে যে আরেকটা কথা বলা আছে যে যদি ন্যায় বিচারের বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে তাহলে আসামির জামিন দেওয়া যাবে না। আর যদি এখানে আসামি যদি এরকম হয় অসুস্থ অথবা শিশু, সে তাদের সেই বিষয়টা বিবেচনা করে জামিন দেওয়া যেতে পারে, এটাও 19 ধারার মধ্যে বলা আছে। 20 ধারার মধ্যে মামলার তদন্তর সময়সীমা ট্রাইব্যুনাল যখন মামলার তদন্ত শুরু হবে প্রতি কার্য দিবসে একটানা তদন্ত কার্যক্রম মানে ট্রাইব্যুনালে বিচার চলবে এবং 180 কার্য দিবসের মধ্যে মামলা যদি বিচার সমাপ্ত না হয় তাহলে আসামিকে যদি জামিনে মুক্তি দেওয়া না থাকে তাহলে আসামিকে জামিন দেওয়ার ব্যবস্থা করবে আর কি। আর হচ্ছে যদি ওই 20 ধারার মধ্যে আরও যেটা বলা আছে, যদি পূর্ববর্তী বিচারকের বদলি বা অন্য কোনো কারণে বদলি হয়ে যায় তাহলে ট্রাইব্যুনালে নতুন যে বিচারক আসবেন তিনি এই পূর্ববর্তী বিচারক যেখান থেকে বিচার কার্যক্রম শেষ করে গেছেন তারপর থেকে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এবং যদি মনে করেন যে ন্যায় বিচারের জন্য অন্য কোনো সাক্ষী, পূর্বে বিচারক কোনো সাক্ষীকে সাক্ষ্য নিয়েছেন, নতুন করে আবার সাক্ষী নেওয়া প্রয়োজন, তাহলে সেটা তিনি করতে পারবেন। আর হচ্ছে 9 ধারার যে অপরাধ আছে এই আইনের অধীনে 9 ধারার অপরাধগুলোর বিচারের জন্য ক্যামেরা ট্রায়াল করে রুদ্ধদ্বার কক্ষে ক্যামেরা ট্রায়ালের ব্যবস্থা করা যেতে পারে। আর হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার। 21 ধারার মধ্যে আমরা যেটা জানলাম যে আসামির অনুপস্থিতিতে বিচার তখনই করা যাবে যদি ট্রাইব্যুনালের কাছে এইভাবে মর্মে বিশ্বাস করেন ট্রাইব্যুনাল যে কোনো আসামি নিজে পলাতক রয়েছেন, মূলত বিচারের হাত থেকে আসামি পুলিশের হাত থেকে ধরা পড়বেন না, ইচ্ছাকৃতভাবে বিচার মুখোমুখি হতে চাচ্ছেন না, তখন সেক্ষেত্রে তার দুইটি জাতীয় পত্রিকায় প্রজ্ঞাপন দিয়ে 30 দিনের সময়ের মধ্যে হাজির হওয়ার নির্দেশনা দিতে হবে। এর মধ্যে হাজির না হলে তার বিরুদ্ধে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালিত হবে। আর যদি আসামি জামিনে থাকার পর পলাতক হয় তাহলে এই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন নেই, তার অনুপস্থিতির কারণ লিপিবদ্ধ করিয়া বিচার কার্যক্রম পরিচালনা করবে। আর 22 ধারায় যেটা আছে যে ম্যাজিস্ট্রেটের নিকট যদি তদন্তকারী অফিসার মনে করেন যে এই মামলার ন্যায় বিচারের জন্য কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে তার জবানবন্দি রেকর্ড করা প্রয়োজন তাহলে সেটা লিখিতভাবে জানাবেন এবং ম্যাজিস্ট্রেট তার সাক্ষ্য গ্রহণ করবেন। এবং এই সাক্ষ্য গ্রহণের যার সাক্ষ্য নেওয়া হবে সেই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পাওয়া গেলে, অসুস্থ হলে, মারা গেলে তাহলে পূর্বে যে জবানবন্দিটা সে ম্যাজিস্ট্রেটের নিকট দিয়েছে সেটি তার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। তবে এক্ষেত্রে এই 22 ধারা জবানবন্দির জন্য যে জবানবন্দিটা নেবেন যে নিয়েছেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো এই হচ্ছে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। আমার আলোচনার কেমন হয় এই বিষয়গুলো সম্পর্কে যারা আপনারা শুনেন আমাকে পরামর্শমূলক মতামত দিবেন এবং আমরা সবাই আসলে চেষ্টা করলে আমরা পারবো। আর আইন তো আসলে জানার জন্য চেষ্টা করা উচিত সবারই, জানলে আইনের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে।
আর আমরা সবাই ইনশাল্লাহ ট্রাই করতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা আসলে শেখার জন্য চেষ্টা করা লাগবেই। হ্যাঁ, তো সকল যারা দেখলেন শুনলেন তাদের জন্য শুভকামনা। আমি আজকের মতো এখানেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফিজ।